এবার চলতি মে মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল তৈরির সম্ভাবনা আরও একটু বেড়ে গেল। প্রিয় দর্শক, আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকবে, তার সাথে রিমাল কবে থেকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন দিকে এর সম্ভাব্য অভিমুখ হতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ মে মাসের 12 তারিখ, রবিবার, সাল 2024। আজকের এই ছুটির দিনে বিভিন্ন এলাকাতে কিন্তু আবহাওয়ার বিভিন্ন রকম মেজাজ চোখে পড়ছে। যেরকম বিহারের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে নেপাল লাগোয়া, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, যেরকম দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সেই সাথে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে কিন্তু সম্ভবত আজ সকাল থেকে দুপুরের মধ্যে আবহাওয়ার মেজাজ খারাপ হয়ে যাবে এবং এই এলাকাগুলোতে কিন্তু আজ দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। তার সাথে উত্তর এবং পূর্ব বিহারের বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলবে। এদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, সেই সাথে শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের একটা বড় এলাকা, বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। তবে বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া শহর এবং তার পার্শ্ববর্তী এলাকাতে খানিকটা ছোট ছোট আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে। এই মেঘপুঞ্জও কিন্তু ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে, ফলে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের টাঙ্গাইল, গোপালপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সেই সাথে ময়মনসিংহ বিভাগের কিছু এলাকা এবং রাজশাহী বিভাগের মূলত পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলো এখানে কিন্তু খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। অন্যদিকে বিহারের উপরে যে মেঘ অবস্থান করছে, সেই মেঘ কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু এলাকার দিকে প্রবেশ করতে পারে আজ বেলার দিকে। ফলে দুপুর থেকে রাতের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। এই মুহূর্তে যে ধরনের উইন্ড প্যাটার্ন রয়েছে বা বায়ুপ্রবাহের পরিস্থিতি রয়েছে, তাতে খেয়াল করে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা, ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহারের দক্ষিণাঞ্চল, উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল হয়ে একেবারে উত্তর ভারত পর্যন্ত একটা অক্ষরেখা বা ট্রাপ কিন্তু বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার দক্ষিণ দিকের এলাকাগুলোতে এই মুহূর্তে পশ্চিম দিক থেকে গরম হাওয়া ঢুকছে, আর বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ থেকে উত্তর দিকে ঢোকার পর তারপর রিকার্ভ করে এই অক্ষরেখার উত্তর দিক দিয়ে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর সেই আর্দ্রতাপূর্ণ হাওয়া উত্তর ভারতের দিকে চলে যাচ্ছে। এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে, ফলে উত্তর ভারতের কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ভারতের বিভিন্ন এলাকাতে এই যে ঝড় বৃষ্টির মেজাজ এবার কিন্তু ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা, তার সাথে কিন্তু গরম কিন্তু আবার পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখা যাক। প্রধানত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কোথাও না কোথাও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। যদিও গতকাল 11ই মে দক্ষিণবঙ্গের মূলত দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে ভালো রকমের ঝড় বৃষ্টির দেখা মিলেছে, বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিও চোখে পড়েছে। এরই সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও বজ্রগর্ভ মেঘ থেকে খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলোতেও খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে যাচ্ছে। তবে এবার কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিভিটি বিভিন্ন এলাকায় কমে আসার সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, সেই সাথে মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা, পূর্বাঞ্চলের সিলেট বিভাগ, সেই সাথে ভারতের ত্রিপুরা এবং আশেপাশে এলাকাগুলো, এখানেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ গিয়ে হাজির হবে সম্ভবত দুপুর থেকে রাতের মধ্যে। ফলে এই এলাকাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আসামের শিলচর, নীলামবাজার, করিমগঞ্জ এবং তার আশেপাশে এলাকাগুলোতেও বৃষ্টি হতে পারে। উত্তর আসামের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা দিনের পরবর্তী সময়ে মিলতে পারে। আগামীকাল গিয়ে আবহাওয়াতে খানিকটা পরিবর্তন আসতে পারে। এই অক্ষরেখার মতো পরিস্থিতি খানিকটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে, তাই ঝাড়খণ্ড, ওড়িশাতে অ্যাক্টিভিটি কমবে, একইভাবে বিহারেও অ্যাক্টিভিটি কমার সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ, সেই সাথে আসামের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশে এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে। এবং সেই ঝড় বৃষ্টি বাংলাদেশের ভিতরের দিকের বিভিন্ন এলাকা অর্থাৎ রাজধানী ঢাকা সহ বাংলাদেশের প্রধানত পূর্ব প্রান্তের চট্টগ্রাম বিভাগ, সেই সাথে সমুদ্র তীরবর্তী বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এই এলাকাগুলো ভারতের ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে অগ্রসর হতে পারে। ফলে এই এলাকাগুলোতে আগামীকাল ভালো রকমের ঝড় বৃষ্টির দেখা বিভিন্ন এলাকায় মিলতে পারে। অন্যদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গ ঘেঁষা খুলনা বিভাগের যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি কমতে দেখা যাবে আগামীকাল। সেই সাথে ঝাড়খণ্ড এবং বিহারের দক্ষিণাঞ্চল, সেই সাথে ওড়িশাতেও কিন্তু আগামীকাল অ্যাক্টিভিটি কমবে এবং এই অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ কমবে, রোদের তেজ বাড়বে। ফলে আজকের তুলনায় আগামীকাল কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে
তাপমাত্রা বাড়বে এবং যত সময় যাবে ধীরে ধীরে কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি আরও লক্ষ্য করা যাবে বেশি এবং ধীরে ধীরে কিন্তু গরম বাড়তে থাকবে। এইভাবেই কিন্তু পশ্চিমের হাওয়া একটু একটু করে জোরদার হওয়ার সম্ভাবনা। তবে এই অক্ষরেখার মতো পরিস্থিতি কিন্তু থেকে যাবে, তবে এই অক্ষরেখা কিন্তু সেভাবে আর কোনো কাজে আসবে না, বরং পরবর্তী সময় কি হতে পারে, মালদা জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে মাটি থেকে 2 মিটার উচ্চতা বা পার্শ্ববর্তী এলাকায় এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে। তবে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে ঘূর্ণাবর্ত থাকলে সেটা কিন্তু ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে বজ্রগর্ভ মেঘ তৈরি করতে পারে না। তো সেই ধরনের পরিস্থিতি এখানে থাকার সম্ভাবনা, ফলে এই লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে ঘূর্ণাবর্ত থাকার জন্য কি হবে, পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়া কিন্তু লাগাতার পূর্ব ভারতের দিকে ঢুকতে থাকবে, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সর্বত্রই কিন্তু এবার ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে এবং মে মাসের 14 বা 15 তারিখ থেকে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, ছত্তিশগড়ের উত্তরাঞ্চল, ওড়িশার বিভিন্ন এলাকাতে হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হয়ে যাবে এবং এই তাপপ্রবাহের ধাক্কা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেরকম পুরুলিয়া, বাঁকুড়া, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূম, অন্যদিকে ঝাড়গ্রাম, সেই সাথে পশ্চিম মেদিনীপুরের একাংশ, এই এলাকাগুলোতে কিন্তু এই হিট ওয়েভের বা তাপপ্রবাহের ছোঁয়া লাগবে। ফলে মে মাসের 16 তারিখ থেকে কিন্তু এই জেলাগুলোতে হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা। অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, এবার ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে, বৃষ্টি কমতে থাকবে এবং সেই সাথে ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মে মাসের 16 বা 17 তারিখ নাগাদ তাপমাত্রা কিন্তু মোটামুটি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছে যাবে। আর পশ্চিমের জেলাগুলোতে 40 থেকে মোটামুটি 42 বা 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কোথাও কোথাও এর উপরেও কিন্তু তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে। মূলত পুরুলিয়া জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় এখানে কিন্তু তাপমাত্রা সব থেকে বেশি লক্ষ্য করা যেতে পারে মে মাসের 16 থেকে শুরু করে 20 তারিখের মধ্যে। তো এই সময়টা জুড়ে লাগাতার হিট ওয়েভ চলতে থাকবে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা একেবারে বিপর্যস্ত হয়ে যেতে পারে। তবে এই ঘূর্ণাবর্ত এবং তার সাথে অক্ষরেখার মতো পরিস্থিতি থাকবে, যেখানে পশ্চিম দিক থেকে গরম হাওয়া ঢুকতে থাকবে আর অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে ঢুকে রিকার্ভ করতে থাকবে উত্তর ভারতের দিকে। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হিট ওয়েভ সম্ভবত হবে না, বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও হিট ওয়েভ হবে না, সেই সাথে বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোতেও কিন্তু হিট ওয়েভ হবে না। বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে, সেই হাওয়া বিহারের উত্তরাঞ্চল এবং উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল হয়ে পশ্চিম ভারতের দিকে যেতে থাকবে। ফলে এই এলাকাগুলোতেও কিন্তু হিট ওয়েভ হবে না, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহারের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে হিট ওয়েভ লক্ষ্য করা যাবে, কারণ সেখানে পশ্চিমের দিক থেকে হাওয়া ঢুকতে থাকবে। তো এই ধরনের সম্ভাব্য পরিস্থিতি থাকতে চলেছে এবং এর পরবর্তীতে কিন্তু আবহাওয়াতে যেভাবে মেজাজ পরিবর্তন হবে সেটা তো আপনাদের বললাম, বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে। এবার সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতির দিকে একটু নজর রাখি। ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়া নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক পশ্চিমের খানিকটা এলাকা, এই এলাকাটা কিন্তু অ্যাক্টিভ হতে পারে মোটামুটি মে মাসের 19 বা 18 এই সময়টাতে কিন্তু অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা। এবং শ্রীলঙ্কা, তার সাথে শ্রীলঙ্কা দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাতে কিন্তু সমুদ্রের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ছুটে যেতে দেখা যাবে এবং এই সময়টাতে দক্ষিণ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে ঝোড়ো হাওয়ার গতি 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত এর আশেপাশে প্রতি ঘন্টায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা। মে মাসের 19 থেকে 20 তারিখের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক পশ্চিমে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে গিয়েই কিন্তু বিভিন্ন ওয়েদার মডেলের ইন্ডিকেশন বিভিন্ন রকম হতে শুরু করছে। এই সময়টাতে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু শক্তি বৃদ্ধি করবে, এটার ব্যাপারে কোনো রকম সংশয় নেই। এবং বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে এখানে সি সারফেস টেম্পারেচার সেই সময় 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে মে মাসের 20 বা 22 তারিখ নাগাদ। তারপর সেটা সম্ভাবনা রয়েছে যে সম্ভবত এটা উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ওড়িশা উপকূলকে টার্গেট করে এগোতে পারে। তবে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে এখানে বায়ুপ্রবাহের প্যাটার্ন কেমন থাকবে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ওয়েদার মডেলে বিভিন্ন রকম মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। ECMWF এর প্রেডিকশন একরকম আসছে, GFS এর প্রেডিকশন একরকম আসছে, ECAIFS এর প্রেডিকশন একরকম আসছে, সেই সাথে অ্যাক্সেস এর প্রেডিকশন একরকম আসছে। তো ট্রপোস্ফিয়ারে 10 কিলোমিটার উচ্চতায় বা তারও বেশি উচ্চতায় থাকা বায়ুপ্রবাহ যেরকমটা হবে সেই দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তবে আপাতত একটা স্বস্তির বার্তা যে এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু মোটামুটি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অথবা সুপার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে না। সেক্ষেত্রে একটা তীব্র ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি। 120 থেকে 140 কিলোমিটার এর আশেপাশে এর উইন্ড স্পিড থাকতে পারে সর্বোচ্চ। তো এই ঘূর্ণিঝড়ের যে সম্ভাব্য ট্র্যাক
সেটা হওয়ার সম্ভাবনা যেটা বেশি বলেই মনে হচ্ছে যে এই ঘূর্ণিঝড় কিন্তু প্রথমে উত্তর পশ্চিম দিকে এগোবে। সেক্ষেত্রে যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরেই ঘূর্ণাবর্তটি তৈরি হয়, তাহলে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোনোর সাথে সাথে এটা কিন্তু মায়ানমারের দিকে রিকার্ভ করার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি খানিকটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পশ্চিমে তৈরি হয়, তাহলে কিন্তু উত্তর অন্ধ্র এবং ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। তারপর কিন্তু এটা উপকূলের সাথে খানিকটা প্যারালাল চলতে পারে উত্তর পূর্ব দিক বরাবর। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের জন্য কিন্তু বিপদের আশঙ্কা এবং সেই সাথে ওড়িশা উপকূলের জন্য বিপদের আশঙ্কা বহু গুণে বাড়তে পারে। আপাতত এই ঘূর্ণাবর্তটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশে কোন জায়গাতে তৈরি হচ্ছে সেটার উপরেই কিন্তু পরিস্থিতি অনেকটা নির্ভর করবে। তবে যেহেতু এখনও সিস্টেমটি ফরমেশন হতে অনেকটা দেরি রয়েছে এবং সেই সময় ট্রপোস্ফিয়ারের বিভিন্ন স্তরে উইন্ড প্যাটার্ন কেমন থাকবে তার উপরে কিন্তু সম্পূর্ণ পরিস্থিতি নির্ভর করবে। রিমাল ঘূর্ণিঝড়টি যে নামটি সেটা কিন্তু ওমান নামক দেশটি দিয়েছে। মাঝে ধান চাষি ভাইদের জন্য একটা বিশেষ বার্তা দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। ধান চাষি ভাইদের পরামর্শ দেব যারা দক্ষিণবঙ্গের বাসিন্দা, সেই সাথে দক্ষিণ বাংলাদেশের বাসিন্দারা, তারা কিন্তু ধান কাটা এবং ঝাড়াই বাছাই করার প্রক্রিয়া মোটামুটি মে মাসের 14 বা 15 তারিখ থেকে শুরু করতে পারেন এবং মে মাসের 18 বা 19 তারিখের মধ্যে শেষ করতে হবে। তার কারণ মে মাসের 20 তারিখ থেকে কিন্তু ঝাড়খণ্ডের উপরে আবার একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হবে এবং সেই সময় ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আবারও কালবৈশাখী ঝড় বৃষ্টির দেখা মিলবে। তবে মাঝের এই দিনগুলোতে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, সেই সাথে আসামের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু ঝড় বৃষ্টি এখন কন্টিনিউ চলতেই থাকবে। ধীরে ধীরে দক্ষিণের এলাকাগুলোতে বৃষ্টি কমে যাবে এবং ধীরে ধীরে থেমে যাবে এবং তার সাথে পাল্লা দিয়ে গরমও বাড়তে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তার সাথে ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।